তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা দেখব হচ্ছে নাউন। তো নাউন দেখার আগে আমরা একটা টপিক পড়ে নিব যে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ থ্রু সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। যে সাফিক্স প্রিফিক্স দেখে আমি কিভাবে চিনব যে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অন্য কোনো পার্টস অফ স্পিচ। এবং টু বি ভেরি অনেস্ট, এই পার্টটা থেকে ঢাকা ভার্সিটিতে রেগুলার প্রশ্ন আসে নাউন থেকে, হ্যাঁ, এবং নাউনের এই সাফিক্স প্রিফিক্সের ব্যাপারগুলো থেকেই প্রশ্ন আসে। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। দেখো এখানে একটা ওয়ার্ড আছে, দ্য ওয়ার্ড অ্যাচিভমেন্ট ইজ আ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব। এটার উত্তর কি হবে বলো তো? তোমরা বলো তো এটার উত্তর কি হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, অ্যাচিভমেন্ট আমাদের এরকম যদি ওয়ার্ড দেওয়া থাকে, সে জন্মগতভাবে বা রুট লেভেল থেকে সে এক পার্টস অফ স্পিচ হতে পারে, আবার বাক্যে ব্যবহার অনুসারে কিন্তু সে অন্য পার্টস অফ স্পিচ হতে পারে। বাট এরকম যখন দেওয়া থাকবে, এর মানে হচ্ছে সে জন্মগতভাবে বা রুট ওয়ার্ড হিসাবে সে আসলেও কি সেটা জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে আমরা আসলে একটা জিনিস দেখি, ধরো অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে, তাই না? আমরা যদি বলি অ্যাচিভমেন্ট কিভাবে গঠিত হয়েছে, এটা গঠিত হয়েছে অ্যাচিভ। অ্যাচিভ এখানে একটা ভার্ব, কিভাবে ভার্ব আমরা পরবর্তীতে দেখব। এর সাথে আমার মেন্ট যুক্ত হয়েছে। আচ্ছা, যে ওয়ার্ডটাকে আর ভাগ করা যাচ্ছে না, ঠিক আছে, তো এইটাকে আমরা বলবো হচ্ছে রুট ওয়ার্ড। এটাকে আমরা কি বলবো? রুট ওয়ার্ড, রুট রুট ওয়ার্ড। এবং রুট ওয়ার্ডের সাথে এক্সট্রা যে পার্টটুকু যুক্ত হবে এবং এর নিজস্ব কোনো মানে নেই। আমি যদি বলি মেন্ট, মেন্ট দিয়ে তুমি কি বুঝতেছো? তুমি কি কিছু বুঝতেছো? তুমি কিন্তু কিছু বুঝতেছো না। বাট এ যদি অ্যাচিভের সাথে যুক্ত হয়, সে কি করতেছে বলো তো? ভার্বকে সে নাউনে কনভার্ট করে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে সাফিক্স। পরে যুক্ত হচ্ছে, পরে যুক্ত হলে তাকে আমরা বলবো সাফিক্স। তাহলে একে আমরা বলতে পারবো হচ্ছে নাউন সাফিক্স। যেটাতে কনভার্ট করছে নাম অনুসারে সেটা হয়। যেরকম ভার্বকে নাউনে কনভার্ট করছে, মানে ওই সাফিক্সটার নাম হচ্ছে নাউন সাফিক্স। তাহলে এইরকম নাউন সাফিক্স দেখে কিন্তু আমি চিনবো যে আসলেও কোনো ওয়ার্ডের শেষে এই সাফিক্সগুলো থাকলে এটা নাউন হিসেবে পরিগণিত হয়। তারপর ধরো মোরাল, মোরাল মানে হচ্ছে নৈতিক। এখন এখানে যদি একটা এ যুক্ত করি, এটার মানে হচ্ছে অ্যামোরাল। অ্যামোরাল মানে অনৈতিক, এ প্লাস মরাল। এখন এখানে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, মানে মোরালের বিরুদ্ধে অ্যামোরাল। এখানে মেন ওয়ার্ডটা কি বা রুট ওয়ার্ডটা কি? মোরাল। ঠিক এর আগে এ বসে একটা নেগেটিভ কথা বলছে, তাহলে আগে বসলে সেটাকে কি বলা হয়? প্রিফিক্স। আগে বসলে সেটাকে বলা হয় প্রিফিক্স। তাহলে এরকম সাফিক্স প্রিফিক্স দেখে আমরা চিনবো যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এখন উত্তর দাও তো, এটা কি হবে? দ্য ওয়ার্ড অ্যাচিভমেন্ট ইজ, এটা কিন্তু নাউন হবে কারণ লাস্টে কি আছে? মেন্ট আছে। লাস্টে কি আছে? মেন্ট আছে। ঠিক আছে, লাস্টে মেন্ট আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা আরেকটা দেখি। হুইচ অফ দ্য ওয়ার্ড হ্যাজ বিন ফর্মড উইথ আ প্রিফিক্স। এটা স্পেশাল বিসিএস এ আসছে। এখন এটা কিন্তু মাত্র পড়াই ফেলছি। অ্যামোরাল, অ্যামোরালটা কেন হইল? এখানে মোরালটা কিন্তু রুট ওয়ার্ড, ঠিক আছে? মোরালটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা একটা রুট ওয়ার্ড, ঠিক আছে? এবং এর সাথে কি এ যুক্ত হয়েছে, তাহলে কি এখানে প্রিফিক্সটা কি? অ্যামোরাল। অথেন্টিক, অথেন্টিক নিজেই, ধরো অথেন্ট, এইটা কিন্তু কোনোভাবেই মানে অথেন্টিকটা কিন্তু আগে কিছু যুক্ত হয় না। অ্যামনেশিয়া, তোমরা বলতে নেশিয়া, অ্যামনেশিয়া না, হয় না। অ্যাসপিরেশন কি? অ্যাসপারশনস, এটাও হয় না। তাহলে এই তিনটাই হয় না, হয় হচ্ছে অ্যামোরাল। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে না, ভাইয়া এত কিছু যে মানে বললেন, এখন আপনি আমাকে কিছু নাউন সাফিক্স বলে দেন, যে নাউন সাফিক্সগুলা দেখলে আমি বলতে পারবো যে আসলে এইটা এই পার্টস অফ স্পিচ। তাহলে তোমরা হচ্ছে হেডলাইন দাও, সাফিক্সেস দ্যাট ডিনোট নাউন। অর্থাৎ এই যদি হচ্ছে তোমার সাফিক্সগুলা থাকে কোনো রুট ওয়ার্ডের শেষে, তাহলে এদেরকে নাউন হিসেবে গণ্য করা হবে, এদেরকে নাউন হিসেবে গণ্য করা হবে। বাট এখানে একটা কথা আছে, এই ওয়ার্ডগুলা বাক্যে কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। এটা বাক্যের পজিশন অনুসারে আমরা দেখব। তাহলে তোমরা হেডলাইন দাও, নাউন সাফিক্সেস। তো এখন অনেকে বলবো, ভাই এগুলা কি মুখস্থ করবো? না, মুখস্থ করবা না। এই যে আমার যেরকম তোমাদের পড়াইতে পড়াইতে এখন মনে থাকে, তোমরাও 2-3 বার পড়লে মনে থাকবে। তো একটু লেখো আমাদের কি কি হইতে পারে। SION হইতে পারে, TION হইতে পারে, ঠিক আছে, ION হতে পারে, অথবা ON
হতে পারে, ঠিক আছে। ধরো বললাম পেনশন, টেনশন, ঠিক আছে, এগুলা কিন্তু হইতে পারে। তারপর ধরো হুড, ধরো বললাম ম্যানহুড, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, ডুম, ধরো বললাম কিংডম, ঠিক আছে। তারপর ধরো মেন্ট, ধরো বললাম এক্সাইটমেন্ট, তারপর বললাম হচ্ছে নেস, ঠিক আছে, নেস দিয়ে কি হয়, কাইন্ডনেস। তারপর ধরো বললাম মাই, তারপর বললাম এইজ, তারপর ধরলাম ডাবলি, ডাবলি দিয়ে কি হয়, ট্রেনি, নট ট্রিপলি, ডাবলি, হ্যাঁ। তারপর ধরো বললাম টিউট, যেরকম ম্যাগনিটিউড। তারপর ধরো বললাম সিওয়াই, ধরো এজেন্সি। তারপর ধরো বললাম নি, তারপর ধরো বললাম TUR, তারপর ধরো বললাম EROR, ঠিক আছে। তারপর ধরো বললাম ফি, ধরো ফি যেরকম জিওগ্রাফি। তারপর ধরো বললাম লিং অথবা ইং, এই ইং নিয়ে একটু মানে ঘটনা আছে। এ কিন্তু খালি থাকলেই হবে না, ভার্বের মেইন ভার্বের পরেও আইএনজি বসতে পারে, নন ফাইনিট ভার্ব হিসেবেও আইএনজি বসতে পারে, বাট এই ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে সেটা হচ্ছে জেরান্ড, হ্যাঁ, সেটা হচ্ছে জেরান্ড, এবং জেরান্ড মূলত নাউন হিসেবেই ফাংশন করে। তো এটা নিয়ে একটু ঝামেলা আছে, সো আমি একটু স্টার মার্ক দিয়ে নিলাম যে সবসময় এটা এরকম হবে না। তারপর ধরো TY, ধরো গ্র্যাভিটি। তারপর ধরো GY, তারপর ধরো ইজম। তারপরে লেট, যেরকম একটা শব্দ প্রায়ই আসে বুকলেট, 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 বুকলেট মানে হচ্ছে পুস্তিকা, মানে ছোট বই, হ্যাঁ। এখন তো তোমাকে যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি কিন্তু লেট দেখে চিনবা এটা হচ্ছে কি তোমার নাউন সাফিক্স। তারপর ধরো মনি, ম্যাট্রিমনি। তারপর ধরো OCK, অক, বুলক। তারপর ধরো কিন, তারপর ধরো শিপ, ধরো ফ্রেন্ডশিপ, ঠিক আছে। সো এই সাফিক্সগুলো যদি তুমি চেনো, এগুলাই মূলত তোমার কি হিসাবে কাজ করে বলো তো, এগুলাই মূলত হচ্ছে তোমার নাউন সাফিক্স হিসেবে কাজ করে। আরেকটা আছে হচ্ছে AL, এটা নিয়ে আমরা একটু মানে পড়াশোনা করবো একটু পরে। AL থাকলে তোমার হচ্ছে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, কখন কোনটা হয় আমরা হচ্ছে দেখব, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে চলো আমাদের যে অ্যাডমিশন ক্রাউনিং টাচ বইটা আছে, বইটাতে আমরা একটু চলে যাই, ঠিক আছে। এই যে ধরো এই যে আমি যেগুলা বললাম ION, TION, ATION, SION, ধরো ইনফরমেশন, এই যে এইভাবে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে, এরকম সুন্দর করে সাজানো আছে। এই উদাহরণগুলো দেখবা তুমি ভাই। একটা জিনিস দেখো এখানে কি পরিমাণ প্রশ্ন আসে, 37তম BCS এ বলো, তারপরে হচ্ছে মেডিকেলে বলো, BCS এ বলো, ঢাবিতে বলো, এগুলা কিন্তু সব আসছে। ঢাবিতে দেখছো রেগুলার বেসিসে কিন্তু প্রশ্ন আসতেছে এই জায়গাটা থেকে, তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট একটা জায়গা, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা একটু স্লাইড থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করে নিই এটার ভিত্তিতে। দেখো এখানে বলছে কোনটা নাউন না, মেডিকেল 19-20 সালে আসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ নাউন, MBBS 19-20 মানে কি মেডিকেল 19-20-এ আসছে। আচ্ছা তাহলে আসো, দেখো চাইল্ডহুড, চাইল্ডহুড লাস্টে কি আছে, লাস্টে হুড আছে, হুড থাকলে তো অবশ্যই নাউন হবে। IT বা TY, পিউরিটি, তাই না? তারপর নেস থাকলেও কি হয়, নেস থাকলেও নাউন হয়। তাহলে কিন্তু ফেয়ারলি এইটার ব্যবহার আমরা পড়বো, লাস্টে LY থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এবার কি আসছে, ফেয়ারলি তোমার অপশন হিসেবে আসছে না। 24-25 সেশনে কিন্তু এই রুলসটা থেকেই প্রশ্ন আসছে যে রোটেশনাল, রোটেশনালের অ্যাডভার্ব কি, রোটেশনালি সেম রুলস সেম কনসেপ্ট। সো আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টগুলোতে ঘুরে ফিরে ইংলিশের কোয়েশ্চেন আসলেও মোরলেস সেমই, জাস্ট একটু এদিক সেদিক করে কনসেপ্টে। সো এটা আমাদের একটু বুঝতে হবে। তারপর ধরো ক্লিয়ার, এটা তোমরা বলবে, এটা আমি বলবো না, এটা তোমাদের জন্য আমার হোমওয়ার্ক রইল। এইটা বলো তো, এটা প্রায় আসে বিউটিফুল, বিউটিফুলের নাউনটা কি হবে, বিউটিফুলের নাউন ফর্ম কি হবে? তোমরা একটু ভাইয়ারা মনে রাখবা ভাইয়াপুরা, যে লাস্টে যদি FUL থাকে, FUL যদি থাকে তাহলে এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ, যেরকম বিউটিফুল। তাইলে আমরা কি IFY, এটা মনে রাখবো, আমি পড়াবো। IFY হচ্ছে ভার্ব সাফিক্স, এটা হচ্ছে ভার্ব সাফিক্স। আচ্ছা তারপর ধরো OUS পড়াই নেই তো, বিউটিফুললি LLY যদি থাকে, আবারও ওই রুলসটা চলে আসতেছে, LLY যদি থাকে সেটা কিন্তু তোমার অ্যাডভার্ব হয়ে যাবে। ধরো রোটেশনালি, এটা কিন্তু এবছর মেডিকেলে আসছে।
তাহলে এখানে কিন্তু আমরা বললাম একটু আগে যে লাস্টে যদি আমাদের টিওয়াই থাকে, টিওয়াই থাকলে কিন্তু আমাদের সেটা নাউন হয়। তাহলে তোমরা যে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ পড়ো, যে নাউনকে অ্যাজেক্টিভে বানানো, অ্যাজেক্টিভকে ভার্ব বানানো, বিষয়গুলো কোথা থেকে আসছে বোঝা গেছে। বিষয়গুলো কিন্তু এই জিনিসটা যদি তুমি পারো না, এটা একটা কোর কনসেপ্ট, তাহলে তুমি অনেক কিছুই পারবা। ধরো এই যে ঢাবিতে এই প্রশ্নটা চলে আসছে 21-22-এ, এখন এটা আমার নেয়ার দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে ওয়েস্টের নাউন ফর্মটা কি হবে। দেখো ওয়েস্টের নাউন ফর্মটা কি হবে, ঠিক আছে, ওয়েস্টের নাউন ফর্মটা কি হবে, একটা হচ্ছে ওয়েস্টিং, ঠিক আছে, ওয়েস্টিং। দেখো তোমরা কিন্তু এখন বলতে পারো ভাইয়া আইএনজি থাকলে, আপনিই তো বলছেন নাউন হয়। হ্যাঁ, আইএনজি থাকলে তোমার নাউন হয়, কিন্তু এখানে কথা আছে, তোমার কিন্তু এখানে বাক্যে প্রয়োগটা দরকার। কারণ কি, আইএনজি থাকলে কখন নাউন হয়, ধরো কোনো একটা ভার্ব আছে, একে তুমি নাউনে পরিণত করবা, সেক্ষেত্রে তোমার আইএনজি দরকার হয়। বাট ভাইয়া এখানে তো তোমার একটা নর্মাল ওয়ার্ড বলছে, তুমি তো নর্মাল ওয়ার্ড দেখে এখানে বাক্যে পজিশনটা তুমি বলতে পারো না যে এটা ফাইনিট ভার্ব হবে না নন ফাইনিট ভার্ব হবে, তাহলে ঝামেলা না, যেহেতু এটা ঝামেলা, এটা হবে না। তো যারা হয়তো বা ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব পড়েছো বা পড়িয়েছি, তারা কিন্তু এটা ভালো বুঝতেছো, বাট যখন এটা আবার পড়াবো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফুল থাকলে তোমাদের কি হয়, ফুল থাকলে কিন্তু তোমাদের অ্যাডজেক্টিভ হয়, আর এইটা কি ওয়েস্ট ভার্ব হিসেবেই আছে, কিন্তু তোমাদের কিন্তু পড়িয়েছি এইচ, ঠিক আছে, এইচ থাকলে কি হয়, এইচ থাকলে সেটা তোমার নাউন হয়, এইচ থাকলে তোমার এটা নাউন হয়, ঠিক আছে, এইচ থাকলে তোমার কিন্তু নাউন হয়। ধরো আমি বললাম টিন এইচ, টিন এইচ, এইচ থাকলে কি হয়, নাউন হয়, এইচ থাকলে কি হয়, এইচ থাকলে হয় নাউন, হ্যাঁ, এইচ থাকলে হয় নাউন। ওকে, ঠিক আছে। তারপর ধরো এই যে বোর্ড, বোর্ড থেকে কি হবে বলো তো, আইএনজির ব্যাখ্যা দিয়ে দিছি, লাস্টে ডোম থাকলে কি হয়, নাউন হয়, লাস্টে ডোম থাকলে কি হয়, নাউন হয়, তাহলে এটা নাউন হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাইট থেকে কি হয়, এক্সাইটের সাথে এক্সাইটেবল বিএলই থাকলে অ্যাজেক্টিভ হয় বলছি, আইএনজি থাকলে ঝামেলাটা বুঝাইছি, ইডি থাকলে সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তো এইটা কি, এক্সাইটমেন্ট হবে, এক্সাইটমেন্ট হবে। ধরো এগুলো মোটামুটি প্র্যাকটিস করলেই হয়েছে, যারা আরও প্র্যাকটিস করতে চাও ওই যে বইটা থেকে বা যে কোনো বই থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখছো এই টাইপটা কিন্তু অনেক জায়গায় পড়ানোই হয় না বা স্কিপ করা হয়, বাট এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে আমরা চলে যাই যে সাফিক্সেস দ্যাট ডিনোট নাউন, এটার সরি 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 প্রিফিক্সেস, প্রিফিক্স কনসেপ্টটা তোমাদের বুঝাইছি না, এখন আমরা কিছু প্রিফিক্স দেখব যারা কি হিসেবে কাজ করবে বলো তো, যারা হচ্ছে তোমার নাউন হিসেবে কাজ করবে, যারা তোমার নাউন হিসেবে কাজ করতে পারবে, যে এরা যদি যুক্ত হয় তাহলে এরা এই প্রিফিক্সগুলো নাউনকে বোঝাবে। ধরো বডি, ঠিক আছে, এর সাথে যদি অ্যান্টি যুক্ত হয় তাহলে অ্যান্টিবডি, তোমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি নিশ্চয়ই পড়ছো সায়েন্সে যারা আসো, বা এটা নর্মাল একটা বিজ্ঞানের বিষয়, রক্তের গ্রুপ নির্ধারণের সময় অ্যান্টিজেন অ্যান্টিবডির ভূমিকা, এই জিনিসগুলো পড়ছো। তারপর ধরো ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টি মানে হচ্ছে কোনো কিছুর অপোজিটে বা অপোজিশন বলতে পারো। তারপর ধরো আর্ক, অ্যানিমি, এনিমির সাথে আর্ক যুক্ত হইলে সেটা কি হয়, আর্ক অ্যানিমি, আর্চ বিশপ। তারপর ধরো অটো বায়োগ্রাফি, দেখো এখানে একটা আমি পার্থক্য বলাবো, বায়োগ্রাফি এর সাথে যদি অটো যুক্ত হয় তাহলে হয়ে যাচ্ছে অটোবায়োগ্রাফি, গ্রাফ এর সাথে যদি অটো যুক্ত হয় তাহলে কি হয়ে যাচ্ছে, অটোগ্রাফ, অটো যুক্ত থাকলে সেটা নাউন হয়ে যায়। এবং এটা কিভাবে হবে ভাইয়া বলো তো, এটা কিভাবে হবে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস পড়াই, এটা তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে বেশ কাজে লাগবে, সেটা হচ্ছে বায়োগ্রাফি মানে কি ভাইয়া, বায়োগ্রাফি মানে কি, বায়ো মানে হচ্ছে সেলফ, ধরো আমি যদি এটাকে ভাঙি তাহলে এটা কি হবে, বায়ো, বায়ো মানে হচ্ছে সেলফ, ঠিক আছে। গ্রাফ মানে কি, গ্রাফ মানে তোমার মানে যেটা আঁকছে, কোনো কিছু চিত্রায়ন করা, সোজা কথা কোনো কিছু চিত্রায়ন করা, ঠিক আছে, মানে তুলে ধরা বা তুলে ধরাও বলতে পারো এক্ষেত্রে, হ্যাঁ। তাহলে নিজের জীবন বা কারো জীবনকে, ঠিক আছে, সেলফ বলা যায়, বা এখানে লাইফ বলাটাই বেশি ভালো হবে, সেলফ না আসলে লাইফ, সরি ফর দ্য মিস ইনফরমেশন। বায়ো মানে হচ্ছে লাইফ, তাহলে মানে নিজের লাইফটাকে তুলে ধরলে সেটাকে কিন্তু বলা হয় বায়োগ্রাফি। ধরো কারো লাইফকে তুমি তুলে ধরছো, ঠিক আছে, ধরো আমি অনেক ফেমাস হয়ে গেলাম, তারপর তুমি আমার জীবনী লিখছো, ঠিক আছে, তো এই জীবনীগুলাকে বলা হয় হচ্ছে বায়োগ্রাফি। কিন্তু ধরো তোমাদের একবার একটা প্রশ্ন আসছিল যে অটোবায়োগ্রাফি,
মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। সো অটোবায়োগ্রাফি মানে কি? অটো মানে হচ্ছে সেলফ, অটো মানে হচ্ছে সেলফ। ধরো নিজেই নিজের জীবনী লিখছে, এরকম অনেক মানুষ আছে না, নিজেই নিজের জীবনী লিখছে, তাহলে দ্য পারসন হু রাইটস হিজ বায়োগ্রাফি বাই ওন সেলফ ইজ নোন অ্যাজ অটোবায়োগ্রাফি। তাহলে নিজেই নিজের জীবনী লিখলে সেটা হয়ে যায় অটোবায়োগ্রাফি। তারপর ধরো লাইসোজোম, লাইসোজোমকে কি বলা হয়? অটোফ্যাগি। ফ্যাগ বা ফ্যাগি এটার মানে কি? ভক্ষণ করে নেওয়া। তো লাইসোজোম কোষের এমন একটা অঙ্গাণু যে সমস্ত জীবাণু নিজের মধ্যে নিয়ে সে নিজেই ধ্বংস হয়ে যায়। সো এটাকে কি বলা হয়? অটোফ্যাগি লাইসোজোম বা অটোফ্যাগি। তাহলে বুঝতে পারছো যে অটোর ব্যাপারটা। তারপর ধরো ইন, ইন দিয়ে অপোজিট সাধারণত বোঝানো হয়, অ্যাটেনশন, ইনঅ্যাটেনশন। তারপর ধরো অ্যাক্টিভিটি আর ইনঅ্যাক্টিভিটি। ইন্টার মানে মাঝামাঝি, ইন্টারঅ্যাকশন বা ইন্টারম্যারেজ, ঠিক আছে। তারপর ধরো এগুলো একটু আমরা দেখব। এখন ঘটনা হচ্ছে ভাইয়া, এগুলা তো বুঝলাম, আমি তোমাদেরকে একটু আগে বললাম না আমাদের একটা ব্যতিক্রম আছে। সাধারণত নাউনের শেষে এ এল পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু এ এল সাধারণত পাওয়া যায় অ্যাডজেক্টিভের শেষে। সাধারণত এ এলটা থাকে হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে, কিন্তু আমার কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে। ব্যতিক্রমগুলো কীরকম? স্পেসিফিক কিছু ভার্ব আছে, এর সাথে যদি এল যুক্ত হয় তাহলে সেটা নাউন হয়ে যায়। এখন বলবো ভাই এরকম তো হাজার হাজার আছে। ভাই তোমার পরীক্ষায় হাজার হাজার আসবে না, ইতিহাস বলে এগুলা থেকেই আসছে, এগুলা থেকেই আসবে, ঠিক আছে। ধরো প্রপোজ, কাউকে প্রস্তাব করা বা প্রস্তাব দেওয়া, তো এটাকে আমরা কি বলতে পারি বলতো? যদি আমরা এল যুক্ত করি তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারি প্রপোজাল মানে প্রস্তাব। তারপর ধরো হচ্ছে রিফিউজ, রিফিউজ থেকে বলতে পারি রিফিউজাল। অ্যাপ্রুভ থেকে বলতে পারি অ্যাপ্রুভাল। সার্ভাইভ থেকে বলতে পারি সার্ভাইভাল। ডিসমিস থেকে বলতে পারি ডিসমিসাল। অ্যারাইভ থেকে বলতে পারি অ্যারাইভাল, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো এগুলা পড়লাম। এই রিট্রিভ বলে এটা হচ্ছে আমরা রিডিং দেবো, একবার স্লাইডটা পেয়ে যাবা। এরকম হচ্ছে তোমাদের কি আছে? রিমুভ থেকে রিমুভাল, ডিনাই থেকে ডিনায়াল, অ্যাকুইট মানে হচ্ছে বেকসুর খালাস দেয়া মানে অ্যাকুইটাল, ফেস্টিভ থেকে ফেস্টিভ্যাল, ব্রাইড থেকে ব্রাইডাল। এখানে একটা তোমরা লিখে নাও, একটা আছে হচ্ছে রিট্রিভ বা রিট্রাইভ, এটার মানে হচ্ছে পুনরুদ্ধার করা। এটা রাজশাহীতে একবার আসছে, পুনরুদ্ধার, বানান ভুলে গেছি, যাই হোক বাংলা পড়ানো শুরু করতে হবে, বানান ভুলে গেছি। এটা হবে হচ্ছে রিট্রিভাল। এটা হচ্ছে আসবে বিভিন্ন পরীক্ষায়, বিউপি কিংবা বিভিন্ন পরীক্ষায় চলে আসতে পারে। এটা ভ্যালেন্টিনা টেরেস্কোভাতে ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ঢাবিতে কিন্তু এই টাইপটা থেকে প্রশ্ন চলে আসছে। অ্যারাইভ থেকে অ্যারাইভাল মাত্র বললাম, তো এই ওয়ার্ডগুলোর বাইরে কি আসছে? আসে নাই। সো ভাইয়া যা পড়াবো তাই আসবে, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর ধরো এই যে রাজশাহীতে আসছে রিট্রিভ বা রিট্রাইভ, এখান থেকে কি হবে? রিট্রিভাল, ঠিক আছে, বা রিট্রাইভাল, ঠিক আছে। এটা বুঝতে পারছি? বলো তো, বুঝতে পারছি? সো এইটুকু যদি তুমি পড়ো না, এই যে ঠিক এতটুকু যদি তুমি পড়ো, তাহলেই তোমার ওই যে একটা ওয়ার্ড দেখে যে নাউন চেনা সেটা তুমি চিনে ফেলবা ভাইয়া। এবং এখান থেকে কিন্তু ঢাবিতে কিংবা অন্য জায়গায় রেগুলার প্রশ্ন আসে, এবং ঢাবিতে এখান থেকে একটা না একটা প্রশ্ন চলেই আসে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো যে আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখবো। হ্যাঁ, আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখবো। আসলে নাউন জিনিসটা কি বলো তো? নাউন জিনিসটা কি? ঠিক আছে, নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আবারও আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইটস, ইটস এইটার মানেটা কি? এইটার মানে হচ্ছে এর অথবা ইহার, এর অথবা ইহার। আর যেটা হচ্ছে ইটস, একটা অ্যাপোস্ট্রফি আছে, এটার মানে হচ্ছে ইট ইজ বা এটি হয়, এটি হয়, ঠিক আছে। সো দুইটার মধ্যে কিন্তু ভাইয়া পার্থক্য আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে, আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফির ব্যবহার, আর এটা হচ্ছে পসেসিভের ব্যবহার। পসেসিভ মানে কি? কোনো কিছু ওন করা, নিজের বলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাউন মানে হচ্ছে বিশেষ্য। তাহলে যত নাম আছে, ঠিক আছে, চারপাশে তুমি যাই দেখো যত নাম আছে সেগুলাই নাউন। ধরো আমার নাম সম্পদ, এটা একটা নাউন। আমার প্ল্যাটফর্মের নাম ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, এটা একটা প্ল্যাটফর্মের নাম। তাহলে কি এইটাও একটা কি? নাউন। এরকম যত নাম আছে নামগুলা হচ্ছে নাউন। আচ্ছা ঠিক আছে, এমনকি কোনো গুণের নামও হচ্ছে নাউন হবে। ধরো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি, আমাদের যে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে কোনো গুণের নাম, সেটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এবং আমরা এটা বলতেই পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো
আমরা দেখি এডুকেশন, আমরা একটু আগেই পড়ে আসছি এডুকেশন কি হবে, নাউন হবে লাস্টে টিআইওএন বা এসআইওএন আছে, এগুলো আমরা এখন পারবো। এখন নাউনের আমরা একটা ক্লাসিফিকেশন দেখবো ভাইয়া। এখন তোমাদের প্রথমেই বলে নি ভাইয়া, ক্লাসিফিকেশন কোনো সময় ভালো কোনো সায়েন্স বা ভালো কোনো বিষয় না। কারণ কি বলতো, এক এক গ্রামারিয়ান তারা এক এক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারগুলোকে বিভক্ত করেছেন, ঠিক আছে। বাট মোটামুটি যেটা চলে এটাই জেনে রাখো। ডিরেক্ট তোমার প্রশ্ন এরকম আসে না যে নাউন কত প্রকার, ঠিক আছে। খুব যদি মানে কংক্রিট বা রিজিড কোনো কিছু থাকে তাইলেই আসে। এখন ধরো কন্ডিশনালস কয় প্রকার, নাউন কয় প্রকার, এই ধরনের প্রশ্ন আসে না, ঠিক আছে। তো আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি কনক্রিট নাউন, আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে মেডিকেলে একবার প্রশ্ন আসছে এবং বিভিন্ন জায়গায় আসছে, বিসিএস টিসিএস সহ, এই জিনিসটাও আমরা দেখবো। আর হচ্ছে ধরো কনক্রিট নাউন। তো কনক্রিট মানে কি, যেটা বস্তুবাচক বা ইন্দ্রিয় গ্রাহ্য, মানে তোমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে তুমি সেটা দিয়ে বুঝতে পারবা। বাট আমাদের অ্যাবস্ট্রাক্টটা কি ভাববাচক, ঠিক আছে, বা গুণবাচক, যেটা কি তোমার ধরা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু ফিল করা যাবে। ধরো যদি বলি অনেস্টি, সততা, এটা কি তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা না, বাট তুমি শুধু ফিল করতে পারবা। এরকম ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট শুধু ফিল করা যাবে, এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ডিটেলসে দেখব। আর কনক্রিট নাউন হচ্ছে কয়েক প্রকারের হতে পারে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। সো আমরা এখন এই যে 4 আর 1 প্রকার নাউন, 5 প্রকার নাউন নিয়ে পড়ব। এখন চলো আমরা প্রথমেই দেখবো যে প্রপার নাউন। তো প্রপার নাউন মানে কি ভাইয়া, যে কোনো কিছুর নির্দিষ্ট যে নাম, ঠিক আছে, একে প্রপার নাউন বলা হয়। যে কোনো কিছুর নির্দিষ্ট নাম, এইটা হইতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো পদবীর নাম, কোনো সংস্থার নাম। ধরো আমার নির্দিষ্ট নামটা কি সম্পদ, তাহলে কি এটা একটা প্রপার নাউন, ঠিক আছে। তারপরে ধরো এই যে আমার সামনে আছে হচ্ছে সনি ZV-10 ক্যামেরা, যাকে একটু মার্কেটিং করে দিলাম, জোকস অ্যাপার্ট, ঠিক আছে। তো এইটা কি একটা ব্র্যান্ডের নাম বা একটা ক্যামেরার নাম। ধরো আমার সামনে হচ্ছে ম্যাকবুক আছে, এটা কি একটা মানে ল্যাপটপ বা একটা কম্পিউটারের নাম, ঠিক আছে। সো এইরকম কোনো কিছু সাধারণ নাম, ধরো অ্যাপেল কি এই ম্যাকবুকের যে মানে মাদার কনসার্ন বা কোম্পানিটার নাম কি, একটা কোম্পানির নাম অ্যাপেল। আবার আপেল তো খাওয়াও যায়, তাই না। সো এইরকম যেগুলা প্রতিষ্ঠানের নাম নির্দিষ্ট, বা সোজা কথা নির্দিষ্ট কোনো কিছুর নামই হচ্ছে তোমার কি বলতো প্রপার নাউন। সোজা কথা মনে রাখবা, সুনির্দিষ্ট যে কোনো কিছুর নামই তোমার কি নাউন বলতো, প্রপার নাউন। এর সাথে একটু একটু পরে ঝামেলা লাগবে, এই জন্যই তোমাদেরকে বলে নিচ্ছি। হ্যাঁ, এখন সাধারণত প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, সাধারণত বসে না। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, আমরা আর্টিকেলের ব্যবহারে দেখবো এগুলা, যে সাগর, মহাসাগর, উপসাগর, নদী, জাহাজ, বিখ্যাত, অট্টালিকা, এগুলা প্রপার নাউন হলেও এদের আগে দা বসে। ধরো যে কোনো পেপারের নাম, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি প্রথম আলো, ঠিক আছে, দ্য গার্ডিয়ান, ঠিক আছে, দ্য ডেইলি ক্যাম্পাস। তারপর ধরো পদ্মা নদী, এর আগে কি বসছে, দা বসছে। সে ব্যাপারগুলো আমরা একটু মাথায় রাখতে পারি। তাহলে তোমরা আমাকে বলো তো কোনটা হচ্ছে প্রপার নাউন, নিচের কোনগুলা। তোমাদের ঝামেলা লাগবে কোনটা কোনটা নিয়ে জানো, এই দুইটা নিয়ে, এইটা না এইটা, বলো। এখন ধরো আমি কিন্তু বলছি যে কোনো কিছুর সুনির্দিষ্ট নামটাই প্রপার নাউন। যে কোনো কিছুর, এখানে কিন্তু কথা একটু গ্যাপ রাখা যাবে না, মানে কনসেপ্টে গ্যাপ রাখা যাবে না। কিছুর সুনির্দিষ্ট নামকে নাউন, প্রপার নাউন বলে। দেখো ম্যান মানে ধরো মানে পুরুষ, এখন এইটা কি কোনো সুনির্দিষ্ট নাম না। সম্পদ ম্যান হইতে পারে, আরো ধরো কোন একটা ছেলের নাম, ঠিক আছে। এইটা কিন্তু নামগুলা খুব স্পেসিফিক। ধরো আমার নাম হচ্ছে সম্পদ, তো আমার নামটা কিন্তু খুব স্পেসিফিক বা সুনির্দিষ্ট। ধরো একটা ছেলের নাম নাফিস, এই নামটাও কিন্তু খুব সুনির্দিষ্ট। বাট যখন আমি ম্যান বলতেছি, এটা কি সুনির্দিষ্ট কোনো কিছু না। সম্পদ, নাফিসের একটা কমন ফর্ম হচ্ছে ম্যান, তাই না। তো এরকম কমন ফর্মগুলো হচ্ছে কমন নাউন। তাহলে বয় সেম ঘটনা, ফ্লাওয়ারও সেম ঘটনা। বাট অনেকগুলো দেশের মধ্যে একটা স্পেসিফিক দেশের নাম কি, বাংলাদেশ। অনেকগুলো ছেলের মধ্যে একটা স্পেসিফিক ছেলের নাম কি, রানা। অনেকগুলা ফসলের মধ্যে একটা মানে ফসলের নাম কি, বা একটা খাবারের নাম ধরো কি, রাইস। অনেকগুলা খাবারের মধ্যে একটা নির্দিষ্ট খাবারের নাম রাইস। তো এজন্য আমার প্রপার নাউনটা কিন্তু সবসময় সুনির্দিষ্ট কোনো কিছুর নাম হবে, ঠিক আছে। তাহলে প্রপার নাউন কি তোমরা ক্লিয়ার বলো তো। তাইলে এখন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের কমন নাউন অথবা ক্লাস নাউন। এই নামটা দেখো অনেক জায়গায় পাবা না,
যে ক্লাস নাউন কি, ক্লাস নাউন কিছুই না ভাই, কমন নাউন যা ক্লাস নাউন ওটা। তাহলে যে নাউন একটি নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাবে, ঠিক আছে, এক জাতীয় সকলকে বোঝাবে, কিন্তু এটা কিন্তু সমষ্টি না, এটা কিন্তু কোনো কিছুর সমষ্টি না, এটি কোনো কিছুর সমষ্টি না। কোনো কিছুর সমষ্টি হইলে আবার কালেকটিভ নাউন হয়ে যাবে। এই ভাষাগত জিনিসগুলো মাথায় রাখবা, কোনো এটি কোনো সমষ্টি না, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে। ধরো আমরা যদি বলি এক্সাম্পল হিসেবে ইনফ্যান্ট মানে শিশু, ধরো অনেক শিশুর আলাদা আলাদা নাম হইতে পারে, বাট যদি বলি ইনফ্যান্ট মানে কি অনেকগুলা শিশুর সাধারণ নাম, মানে এখানে হচ্ছে আমার কোনো কিছুর সাধারণ নাম। সোজা কথা হচ্ছে কমন নাউনটা কি, কোনো কিছুর সাধারণ নাম বা কমন নাম, কোনো কিছুর সাধারণ বা কমন নাম, ঠিক আছে। আচ্ছা, আইল্যান্ড মানে কি, ধরো অনেকগুলা দ্বীপ আছে, বাট তার মধ্যে একটা মানে সবগুলা দ্বীপের একটা কমন ফিচার কি, তারা দ্বীপ, তাহলে এটা কি আইল্যান্ড। ম্যান মানুষ, মান্থ মাস, ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এগুলা কি প্রপার নাউন, একটা স্পেসিফিক মাসের নাম। বাট এখানে আমরা যখন বলতেছি তোমার মান্থ, তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এদের সাধারণ নাম কি মান্থ, তাহলে এটাকে বলা হয় কমন নাউন। তারপর ধরো পাইরেট জলদস্যু, পিউপিলস ছাত্রবৃন্দ, ঠিক আছে। আচ্ছা, সো আই থিঙ্ক তোমরা এইটুকু হচ্ছে বুঝবা, এইগুলো আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়ি, এগুলো আমাদের দরকার নেই আপাতত। তারপর ধরো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, তাহলে রিভার ধরো আমি যদি বলি, একটু আগে দেখাইলাম যে দা পদ্মা, দা পদ্মা, ওই রুলসগুলো আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়েছি, তো আমাদের আপাতত দরকার নেই ওই রুলসগুলো। তাহলে এটা কি একটা সুনির্দিষ্ট নদীর নাম, সুনির্দিষ্ট নদীর নাম, তাহলে এইটা ভাই আমাদের কি হবে, এইটাই কিন্তু আমাদের হবে প্রপার নাউন, এইটাই কিন্তু আমাদের হবে প্রপার নাউন। কিন্তু ভাইয়া যদি আমরা শুধু বলি রিভার, তাইলে আমাদের এই রিভারের মধ্যে হইতে পারে পদ্মা, হতে পারে মেঘনা, হতে পারে তারপরে ধরো যমুনা, হতে পারে তারপরে ধরো বুড়িগঙ্গা, হতে পারে অনেক কিছু হতে পারে। তাহলে এইটা যেহেতু আমাদের কমন মানে নেম, তাহলে এটাকে কি বলতে পারবো আমরা, কমন নাউন, এটাকে আমরা বলতে পারবো কমন নাউন, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তারপর ধরো গার্ল, ধরো তোমার অনেকগুলা মেয়ে ফ্রেন্ড আছে, এক একজনের নাম এক একটা, বাট তাদের কমন একটা নাম কি গার্ল, তাহলে এটা কি হবে বলো তো, এটা কিন্তু হবে কমন নাউন, এটা কিন্তু হবে কমন নাউন। এখন তাও অনেকে আসো যে প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্য বোঝো না, তাদের জন্য এইটা। ধরো আমরা যখন বলবো অ্যাক্টর, ঠিক আছে, কে নাম্বার ওয়ান, কে সাকিব খান, জোকস অ্যাপার্ট, জাস্ট এমনি বলার জন্য বলা, কে নাম্বার ওয়ান ওইটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। তারপর ধরো শাহরুখ খান, আমির খান, সালমান খান, এরা কি একটা স্পেসিফিক কোনো কিছুর নাম, ঠিক আছে, তাইলে মানে স্পেসিফিক অ্যাক্টরের নাম, তাহলে আমার মুখ দিয়ে কি শব্দটা বের হলো, অ্যাক্টর, তাহলে তাদের কমন পরিচয় কি, কমন নাম কি, কমন নামটাই কিন্তু হচ্ছে তারা অ্যাক্টর, হ্যাঁ। তাইলে আর বাকিটা কি, সাকিব খান বলো, সালমান খান বলো, আমির খান বলো, তারা কি, তারা একটা স্পেসিফিক অ্যাক্টরের নাম, এজন্য এরা প্রপার নাউন, আর অ্যাক্টরটা হচ্ছে কমন নাউন। তারপরে ধরো অ্যাক্ট্রেস, আমি অ্যাক্ট্রেস হিসেবে কাকে বলতে পারি, কাজল আগরওয়ালরে বলতে পারি, জুহি চাওলাকে বলতে পারি, ঠিক আছে, এরা কি, এরা হচ্ছে, তারপর ধরো শ্রদ্ধা কাপুরের কথা বলতে পারি, এরকম যাদের স্পেসিফিক নামগুলা বলতেছি, এরা কি, এরা হচ্ছে তোমার প্রপার নাউন। বাট এই যে কমন নামটা কি, অ্যাক্ট্রেস, ঠিক আছে। সো এইটা তোমরা একবার রিডিং দিবা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো স্লাইডটা পাওয়ার পরে এগুলা একবার রিডিং দিবা, এগুলা রিডিং দিলেই তোমরা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এইটাও সেম ঘটনা, হ্যাঁ, এটা একবার রিডিং দিবা। ধরো এখানে আমার সিটি, সিটি কিন্তু কমন নাউন, বাট ঢাকা, চিটাগাং, ঠিক আছে, এগুলা কি, এগুলা একটা স্পেসিফিক সিটির নাম, সুনির্দিষ্ট একটা কোনো কিছুর নাম, এজন্য এটা কি প্রপার নাউন, এজন্য এটা প্রপার নাউন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে। জাস্ট একটা কথা মনে রাখবা, সমজাতীয় কোনো কিছু সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। জাস্ট এই কথাটা আমি আবার লিখে দিচ্ছি যে সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। ধরো মব, অনেক এখন কিন্তু মব মানে কি উশৃঙ্খল জনতা, অনেকে একত্রে কিছু করতে যাচ্ছ, ঠিক আছে, তাহলে কি এটা হচ্ছে মব।
তাহলে এটা কি কালেকটিভ নাউন। তারপর ধরো নেভি, নৌবাহিনী বা ফ্লক, ঝাঁক, ধরো অনেকগুলা মিলে একটা হয়েছে ফ্লক, ফ্লিট, নৌবহর। সেই উদাহরণগুলো আমরা একটু দেখবো। গ্যাং, ডাকাতের দল, অনেকগুলা ডাকাত মিলে সেটা কি হয়, ডাকাতের দল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন অনেকের ঝামেলা হচ্ছে ভাই কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে ডিফারেন্সটা কি। আচ্ছা, এখন অনেকগুলা নাউন আছে না যেগুলো শুনলেই মনে হয় তার ভিতরে সদস্য আছে কমপক্ষে 2 বা তার বেশি। ধরো আমরা যদি বলি ফ্যামিলি, এখানে যে উদাহরণটা দেওয়া আছে ফ্যামিলি, তাহলে ফ্যামিলি যদি বলি আমরা কিন্তু বুঝি এখানে অনেকে থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফ আরো অনেকে থাকতে পারে। তাহলে এক্ষেত্রে কি হয় বলতো, যে যেটা হচ্ছে এই যে হাজব্যান্ড ওয়াইফ বা আরো যারা আছে তাদের সমষ্টি, সমষ্টিটা কিন্তু হচ্ছে তোমার কি বলতো, কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন। বাট এখানে যারা আছে, এই যে এইখানে যারা আছে, ধরো হাজব্যান্ড বলতেছি, ওয়াইফ বলতেছি, ঠিক আছে, তারপর ধরো চাইল্ড বা চিলড্রেন বলতেছি, এরা কি, এরা কিন্তু প্রত্যেকে একটা কমন নাম। ঠিক আছে, এজন্য এদেরকে আমরা কি বলতেছি, কমন নাউন। ঠিক আছে, আবার ধরো হাজব্যান্ডের নামটা স্পেসিফিক করে দিলাম, ওয়াইফের নামটা স্পেসিফিক করে দিলাম, চিলড্রেনের নামটা স্পেসিফিক করে দিলাম, তাইলে এইটা আবার তোমার কি নাউন হয়ে যেত বলো তো, প্রপার নাউন। প্রপার নাউন। ঠিক আছে, আচ্ছা ধরো এই যে বুক, এইটা আমরা একটু মানে দেখবো। বুক, ধরো বুক হিসাবে অনেক কিছু হইতে পারে, গীতাঞ্জলি হইতে পারে, রাইফেল রতিয়া আওরাত হতে পারে, এরকম বিভিন্ন বইয়ের নাম হইতে পারে। বাট বইগুলার সমষ্টি কি, লাইব্রেরি না? তাহলে লাইব্রেরি একটা কালেকটিভ নাউন। কি মানে হচ্ছে চাবি। ঠিক আছে, বাট বাঞ্চ কতিপয় চাবি সমষ্টি। সো এরকম ধরো প্লেয়ার আর টিম, টিম ধরো বাংলাদেশ টিম, এর ভেতরে যে ধরো বাংলাদেশ টিম, হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ টিম, এইটা কি তোমার কালেকটিভ নাউন। কারণ কি, জিতে গেলে জিতে যায় 16 কোটি জনতা, এখন মনে হয় 20 কোটি হয়ে গেছে। ঠিক আছে, হেরে গেলেও সবাই হেরে যায়, ওই কনসেপ্ট বাদ দাও, এটা তো 11টা প্লেয়ারের সমষ্টি, তাই না? তাহলে যেহেতু যে কোনো কিছুর সমষ্টি, তাইলে তারা কি একটা কালেকটিভ নাউন। বাট এই যে মানে তারা কি আসলে, তারা কিন্তু প্লেয়ার। ঠিক আছে, তারা কিন্তু খেলোয়াড়, তাদের কমন পরিচয় কি, পরিচয় খেলোয়াড়। তাহলে এই প্লেয়ারটা হচ্ছে তোমার কমন নাউন। বাট তোমার ভিতরে যদি বলি যে কারা আছে, এখন আসলে খেলা অন্তত 3 থেকে 4 বছর ধরে একদমই ফলো করা হয় না, টুকটাক একটু দেখি। সো আমি এখনকার প্লেয়ারগুলোর নাম বলতে পারতেছি না। একসময় যাদেরকে পঞ্চপাণ্ডব বলতো, ধরো সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি। ধরো যদি বলি মাশরাফি, বা ধরো সে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম কি একটা স্পেসিফিক প্লেয়ারের নাম, তাই না? মুশফিকুর রহিম কি, এই ভিডিওটা যখন করতেছি, ঠিক আছে, মুশফিকের এখন পর্যন্ত কোনো আহামরি কন্ট্রোভার্সি নাই, থাকলেও আমি জানি না। দোয়া করি 2 বছর পরে যদি এই ভিডিওটা কেউ দেখে আমাকে গালি দিও না। আমি জাস্ট একটা হচ্ছে না, না এগুলা নামই নিব না। আমি একজনের নাম নিব, সেটা হচ্ছে রিকি পন্টিং। ঠিক আছে, রিকি পন্টিং। ঠিক আছে, অস্ট্রেলিয়ান প্লেয়ার। অনেকে, আমি যখন খুব ক্রিকেট খেলা দেখতাম, ঠিক আছে, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, তারা তখন ছিল আর কি অস্ট্রেলিয়ার লেজেন্ডারি ক্যাপ্টেন। ঠিক আছে, আচ্ছা রিকি পন্টিং। তারপরে ধরো পন্টিংয়ের দলে কয়েকজন ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, একটা ছিল মাইকেল ক্লার্ক। এরে সবসময় পন্টিংয়ের পিছে পিছে লাগায় রাখা হইতো, কারণ কি, সে সবসময় ভাইস ক্যাপ্টেন ছিল। যেদিন পন্টিং বিদায় নিল, সেদিন মাইকেল ক্লার্ক কি হয়ে গেল, ক্যাপ্টেন হয়ে গেল। ওই টিমে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল হচ্ছে ধরো জনসন। ঠিক আছে, স্টার্ক তখন মোটামুটি খেলা শুরু করে, 19 দিয়েই তো স্টার্কের মোটামুটি উত্থান বলা যায়। তারপরে হচ্ছে তোমার ধরো মাইকেল হাসি, ঠিক আছে, এরকম বিভিন্ন প্লেয়ার ছিল, ডেভিড ওয়ার্নার। তো এই যে স্পেসিফিক প্লেয়ারগুলোর নাম, এইটা হচ্ছে তোমার কি, ধরো রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার কি ছিল রিকি পন্টিং এর সময়? আচ্ছা যাই হোক, এটা বাদ দাও। তাহলে এইটা কি তোমার স্পেসিফিক প্লেয়ারের নাম, তাহলে হচ্ছে প্রপার নাউন। এদের ভাই সবার কমন নাম কি, ধরো মাইকেল ক্লার্ক, মিচেল জনসন, তারপর হচ্ছে স্টার্ক বলো, হ্যাজেলউড বলো, এদের একটা কমন নাম কি, এরা সবাই প্লেয়ার। তাহলে এরা যেহেতু সবাই প্লেয়ার, এদেরকে আমাদের কি বলা হচ্ছে বলো তো, কমন নাউন। ঠিক আছে, কমন নাউন। আর এই যে সবগুলা প্লেয়ার মিলে যে আরেকটা তোমার টিম গঠন করছে, অস্ট্রেলিয়ান টিম, তাহলে এই যে তোমার টিমটাকে কিন্তু আমরা বলবো কালেকটিভ নাউন। টিমটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। সো এই তিনটার কনসেপ্ট অনেকে বুঝতে পারো না, বাট তোমরা যদি এই কনসেপ্টটা মাথায় নাও, ঠিক আছে, এই কনসেপ্টটা যদি তোমরা মাথায় নাও, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, ক্লিয়ার হয়ে যাবে। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তারপর ধরো আমাদের ম্যাটেরিয়াল অথবা ম্যাস নাউন। ম্যাটেরিয়াল অথবা ম্যাস নাউন,
এটা দিয়ে ভাই আহামরি তোমার কিছু বোঝা লাগবে না, জাস্ট এখান থেকে পড়ো, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। সংখ্যা দিয়ে গণনা করা যায় না কিন্তু একক দিয়ে পরিমাপ করা যায়। ধরো আমি যদি এখানে বলি ধরো কি বলা যায়, ওয়াটার, আমি যদি বলি ওয়াটার বা পানি, এখন তুমি আমাকে অ্যাভোগাড্রোর সূত্র দিতে পারো, ভাই এখানে এত এত কোটি অণু পরমাণু আছে, বাট এটা কি ফিজিবল কোনো হিসাব না। এটা কিন্তু আসলে বোঝা যায় না যে এখানে আসলে কতটুকু কি আছে না আছে, বোঝা যায় না। এখানে আসলে কি বোঝা যায় বলো তো? এদেরকে আমরা কিন্তু তোমার কি কোনো সংখ্যা দিয়ে গণনা করতে পারি না যে এক পিস পানি আছে, 2 পিস পানি আছে, একটা পানির অণু আছে, 2টা পানির অণু আছে, না, এভাবে গণনা করতে পারি না। বাট আমরা কিন্তু এদেরকে পরিমাপ করতে পারি যে কোনো একটা একক দিয়ে। ধরো আমরা বলতে পারি যে 1 লিটার পানি আছে, 5 লিটার পানি আছে। ধরো ডায়মন্ডের ক্ষেত্রে বা গোল্ডের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি না একটা, হ্যাঁ তুমি এখন বলবো ভাই একটা ডায়মন্ডের রিং আছে, না, ওইটা কিন্তু একটা স্পেসিফিক ডায়মন্ডের রিং বলে ফেলছো শব্দটা, তার মানে ওইটাকে তুমি প্রপার নাউন বলতে পারো। বাট আমি কি এখানে কয়টা ডায়মন্ডের অণু আছে আমি গুনতে পারবো না। আমি হয়তো গ্রামে ডায়মন্ডটাকে হিসাব করতে পারবো, স্বর্ণের ক্ষেত্রে আমি গ্রামে কিংবা ভরিতে হিসাব করতে পারবো। এরকম যাদেরকে তোমার কি কোনো সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না বাট একক দিয়ে গোনা যায় বা পরিমাপ করা যায়, তাদেরকেই কিন্তু বলা হয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা ম্যাস নাউন। ধরো ডায়মন্ড বলো, আয়রন বলো, গোল্ড বলো, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক, এগুলা আমরা একবার দেখবো। তাহলে তুমি আমাকে বলো তো এটা কি হবে? তা এটা তোমার কোথায় আসছে? মেডিকেল ডেন্টালে আসছে। হ্যাঁ, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। তাহলে গোল্ডটা কোন ধরনের নাউন? এখানে এখানে আমার একটা সুন্দর কনসেপ্ট আছে, তোমাদেরকে বলবো একটু পরে। তাহলে গোল্ডটা কি এখানে কাঁচামাল না? গোল্ডটা কি এখানে কাঁচামাল না? তাহলে এখানে যেহেতু গোল্ডটা কাঁচামাল, তাহলে কাঁচামাল মানে কি? এটা একটা ম্যাটেরিয়াল ভাব আছে না? তাহলে এইটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। এখন কাঁচামাল ছাড়া যেটা বানাইছি, ঠিক আছে, কাঁচামাল দিয়ে যা বানাইছি, কাঁচামাল দিয়ে যা বানিয়েছি সেটা হলো কমন নাউন। কেন কমন নাউন আসো আমি একটু তোমাকে বোঝাই, এই এক্সাম্পলটা দিয়েই বোঝাই। ধরো মেডিকেলে চলে আসলো বা কোনো চাকরির পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় চলে আসলো যে নেকলেসটা কোন পার্টস অফ স্পিচ এখানে, ভাই তুমি বুঝতেছো এটা কাঁচামাল। একটা নেকলেস বানাইতে কাঁচামালটাই হচ্ছে গোল্ড। তাহলে কাঁচামাল যদি গোল্ড হয়, এখন আমি কি বানাইছি? নেকলেস মানে গলার হার। এখন আমি কিন্তু গলার হারের মধ্যেও ভাগ আছে, ধরো আমি নামগুলা বলতে পারতেছি আমি জানি না। সো ধরো কোন একটা গলার হার, তার একটা স্পেসিফিক নাম আছে, এরকম অনেকগুলা গলার হারের স্পেসিফিক নাম আছে, ওগুলা হয়ে যায় তো প্রপার নাউন। বাট নেকলেস কিন্তু অনেকগুলা গলার হারের একটা কমন নাম, এজন্য এটা হচ্ছে কমন নাউন। আমরা সামনে আর একটু ভালোভাবে বুঝবো। আর উদাহরণ আছে মাটনটা কি ম্যাটেরিয়াল নাউন? এটা কিন্তু বলাই যায়, তাই না? আবার অপশনে এখন পর্যন্ত আসে নাই কোনো জায়গায়, বাট একটু ঘুরাই দিলে কিন্তু যদি ম্যাস নাউন আসে, আশা করি তোমরা ভরকে যাবো না, তোমরা পারবা। এই যে ধরো ম্যাটেরিয়াল নাউন ভার্সেস কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? কাঁচামাল। সোজা কথা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মানে কাঁচামাল, যা দিয়ে কোনো কিছু তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। আর যা তৈরি হচ্ছে, ধরো যা তৈরি করতেছি সেটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, যা তৈরি করছি সেটা হচ্ছে কমন নাউন। ধরো আমি যদি বলি রিং, নেকলেস, ব্যাঙ্গেলস, ধরো রিং কি কানের দুল সম্ভবত, নেকলেস মানে গলায় পরে, ব্যাঙ্গেলস মানে কি হাতের চুড়ি, এরা কিন্তু তোমার কি কমন নাউন। মানে কি এদেরকে কি দিয়ে বানানো হয়েছে? গোল্ড দিয়ে বানানো হয়েছে, আর অন্যান্য জিনিস দিয়ে বানানো যায়। সো এরা কিন্তু ভাই কমন নাউন। কিন্তু আমার কথা হচ্ছে এখানে কাঁচামালটাকে গোল্ড, তাহলে এরা কি? গোল্ডটা কি হবে? গোল্ডটা হবে ম্যাটেরিয়াল নাউন। ধরো আমি এখানে ধরো এই যে উড দিয়ে বলতেছি, বেঞ্চ, ডোর, চেয়ার, টেবিল, এগুলা কি কাঠ দিয়ে যেহেতু বানানো হয়, তাহলে কি এইটা তোমার হচ্ছে কমন নাউন। এখন যদি বলতো ভাই বসার বেঞ্চ, ঠিক আছে, লেখার বেঞ্চ, আরো স্পেসিফিক করে দিত, তাহলে প্রপার নাউন হইতো। বাট এখানে বেঞ্চ সাধারণ নাম, আর উড যেটা দিয়ে বানানো হয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যা বানানো হয়েছে সেটা হচ্ছে কমন নাউন। তারপর ধরো আয়রন ম্যাটেরিয়াল নাউন। এটা দিয়ে কি বানানো হয়? সিজার্স বানানো হয়, সিকেল মানে কাস্তে, রড, হু, এগুলা কি নাউন বলো তো? এগুলা কমন নাউন। সো এইটা একটু আমরা দেখব এবং এখানে আমরা একটু এটা রিডিং পড়ে নিব, তাহলেই কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন ভার্সেস কমন নাউনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক
ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? বলো তো। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে আরেকটা নাউন পড়বো, সেটা হচ্ছে এই যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়বো আমরা। আমরা এখন কি পড়বো বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তোমাকে মেইন কথা বলে দিই, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু ফিল করা যায়, অনুভব করা যায়, তাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন তুমি বললো ভাই আমি তো এগুলা ফিল টিল করতে পারি না, আমাকে শর্টকাট কিছু বলেন বা এমন কিছু বলেন যেটা দেখে আমি চিনবো। প্রথম কথা হচ্ছে এই বৈশিষ্ট্যটা মনে রাখবা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বাট ফিল করা যাবে। তারপর আমাদের কিছু সাফিক্স আছে, ধরো যে TION, SION, হুড, ডুম, মেন্টনেস, CY, CECY, TH, TY, শিপ, আরি, এগুলা যদি থাকে না, এগুলা থাকলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এগুলা থাকলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছে, রাজশাহীতে আসছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষাতেও চলে আসে। তাহলে আসো ধরো এই যে আমরা বলি এজেন্সি, এজেন্সি, ঠিক আছে, CY আছে। তারপর ধরো চাইল্ডহুড, হুড আছে, TH আছে, ডেথ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ কি ধরা যায়, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়। হাইট, HT আছে, অনেস্টি, সততা, হিউমিলিটি, ITY, কাইন্ডনেস, দয়া, TY, RY, হুড, এরা থাকলে কি শিপ, এরা থাকলে কি হয় বলতো? এরা থাকলে কিন্তু হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা থাকলে কি হয় বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা থাকলে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের বাহ্যিক দেহ বা আকার থাকে না, মানে এদেরকে মেন কথা হচ্ছে ভাই এইটা মনে রাখবা যে এদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ফিল করা যায়, শুধু ফিল করা যায়। ধরো ফরগিভনেস বলো, অনেস্টি বলো, ফ্রিডম বলো, ঠিক আছে। এবং এদের কোনো প্লুরাল ফর্ম হয় না, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্লুরাল ফর্ম হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো মেডিকেলে চলে আসছে যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেকে বলছে পরীক্ষা দিয়ে এসে ভাইয়া এই চাইল্ডহুডটা দেখতে বড় লাগছে, একটু আলাদা আলাদা লাগছে, এটা দাঁড়াইছি না, বাট এখানে আমার হুড থাকলে কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। কারণ কি বলতো, আমরা আরেকভাবে দেখবো, খালি হুড থাকলেই যে হবে তা কিন্তু না, আমরা কিন্তু একটু যাচাই করে দেখবো। চাইল্ডহুড বা শৈশব, একে কি তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা, বাট এখনো তুমি ফিল করতে পারবা, তাই না? এজন্য এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ধরো ডিসিপ্লিন, ঠিক আছে, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো শৃঙ্খলাবদ্ধ জীবন, তুমি ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, বাট এইটার ফলাফলটা তুমি ফিল করতে পারবা, ঠিক আছে। এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে ধরো এই যে এই জিনিসটা আসছিল এক জায়গায়, সম্ভবত রাজশাহীতে, দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। আচ্ছা, এখানে হচ্ছে সাহসিকতা, সাহসিকতাও কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়। এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আচ্ছা দেখো ঢাবিতে কিন্তু এই কনসেপ্ট থেকে আগেই প্রশ্ন চলে আসছে, 17-18 মেডিকেলে 5 বছর পর সেম কনসেপ্ট থেকে আসছে। সো বুঝতেছো যে আমাদের আসলে কনসেপ্ট ইজ দ্য পাওয়ার। তাইলে এখানে ধরো আমাদের কোনটা হবে বলবা, তোমরা বলবা, এটা তোমাদের উপর আমি ছেড়ে দিব, এত আমি বলবো না। রাজশাহীতেও এটা আসছে, বিভিন্ন জবের গুলাতেও আসে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পারছি। আচ্ছা এখন আসো আমরা পজিশন অফ নাউন ইন এ সেন্টেন্স। হ্যাঁ, নাউন আসলেও অনেকগুলা পজিশনে বসতে পারে বাক্যে, মেন 3টা পজিশন আছে, বাট আমরা একটু ডিসকাস করি আসলে কিসে কিসে বসে। ধরো কেস 1টা হচ্ছে আমাদের বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। ধরো বললাম সম্পদ ইজ আ টিচার। ধরো এখানে বাক্যে সাবজেক্ট পজিশনে কে বসছে? সম্পদ, কারণ নাম বোঝাচ্ছে। সাবজেক্ট পজিশনে বাক্যে নাউন বসতে পারে, তারপর প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে। তাহলে সাবজেক্ট হিসেবে কে বসছে? নাউন। আচ্ছা, সম্পদ ইজ এ টিচার, এইটা কি? বাক্যের অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে চিনব? বাক্যের মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বকে আমরা যদি, আচ্ছা মেইন ভার্ব ফাইনাইট ভার্ব কিন্তু দুইটা আলাদা জিনিস, এক জিনিস না। হ্যাঁ, কি বা কাকে দিয়ে মানে এক হিসাবে ফাংশন করতে পারে, বাট 3 লাইন ডিফারেন্স আছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, সম্পদ কি? সম্পদ একটা টিচার, তাহলে অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে, ঠিক আছে। এরকম সাবজেক্ট অবজেক্টের জায়গায় আমার কিন্তু নাউন বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা পজিশন। ধরো ড্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ। ভাই এরকম প্রশ্ন ঢাবিতে বা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। আরে কি রে ভাই, এত বড় কেন প্রশ্ন দেখি তো মাথা ঘুরে গেছে। ভাই তুমি সবকিছু বাদ দাও, তুমি অপশন দেখো। আর এইটা কি বাক্যে সাবজেক্টের জায়গায় না কাকে বা কি কনসিডার করা হয়? এটা কি সাবজেক্টের পজিশন, সাবজেক্ট বসবে এখানে। এখন সাবজেক্ট হিসেবে কে বসবে? অবশ্যই আমার নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ বসবে। এখানে যারা আছে হয়তো নাউনই তো বসবে, তাই না? এখানে তো নাউন ফ্রেজ কিছু নেই ভাই। এল থাকলে ভাইয়া বলছি সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ওই ব্যতিক্রমগুলা ছাড়া হচ্ছে
তোমার বাকিগুলা কি মনে না রাখলেও হবে, কমিউনাল হবে না, কমিউনিস্টিক হবে না, আইসি থাকলে অ্যাডজেক্টিভ হয়, বিং কমিউনিস্টিক হবে না। তুমি কিন্তু এইটুকু শিওর ভাই যে আইএসএম, ঠিক আছে, আইএসএম থাকলে তোমার কি হয়, নাউন হয়। তাহলে এখানে তুমি বসায় দাও কমিউনিজম। তাহলে কিন্তু তুমি যদি এই মানে টেকনিকটা বুঝো তাহলে কিন্তু তোমার এমনিই হয়ে গেল, তোমার কিন্তু আর প্রয়োজনই পড়লো না, তোমার কিন্তু আর অন্য কিছুর প্রয়োজনই পড়লো না, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা তোমরা আরো মানে যখন জেরান্ড পার্টিসিপল এটা খুব ভালোভাবে বুঝবা, তারপরে হচ্ছে এটা খুব সুন্দরভাবে মানে বুঝবা, ঠিক আছে। ধরো তোমাদের কি উদাহরণ দেওয়া যায় যে জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে নাউন বসে, মানে ঠিক এরপরে, ঠিক এরপরে, এরপরে, ঠিক আছে। ধরো আমি বললাম আই স আ ফ্লাইং বার্ড। এখন এই ফ্লাইংটা যে পার্টিসিপল, এইটা আমি পরে আলোচনা করব, বা এটার ক্লাস তো আমাদের অলরেডি আসছে। তো তুমি ভাইয়ার কথা বিশ্বাস করো, বিশ্বাস করে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ভাইয়া এটা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের পরে ঠিক একটা ওয়ার্ড আছে, মানে পার্টিসিপলের অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপলের পরে একটি শব্দ মানেই অবজেক্ট, একটি শব্দ মানে হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে কে বসবে বলো তো, অবজেক্ট হিসেবে কে বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে। তাহলে এই বার্ডটা কি বলো তো, বার্ডটা নাউন, ঠিক আছে, বার্ডটা নাউন, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপল সহজ জিনিস, ভার্ব প্লাস আইএনজি, মানে তোমার একটা ভার্বকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে কি সে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে নাউনের ঠিক আগে বসে কি, এ তো অ্যাডজেক্টিভের মতোই কাজ করতেছে, ফ্লাই থেকে ফ্লাইং। ধরো আমার ছিল হচ্ছে ফ্লাই, এটা একটা ভার্ব, একে আমি নাউনে বানাবো, নাউনে বানাইলে কি ফ্লাইং, ঠিক আছে, সরি অ্যাডজেক্টিভে বানাবো, তাহলে কি একে আমি নাউনের আগে বসাই দিব, তাহলে এটা তো আমার নাউন, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ, তাহলে একেই এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকেই আদর করে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। তাহলে দেখো ডেভেলপিং ড্যাশ নিডস, এটা কি হবে, এটা কি হবে তোমরা বলবা, এটা আমি বলবো না, এটা তোমাদের কাজ। আচ্ছা, তারপর আসো আমাদের একটা সুন্দর একটা টাইপ, যে প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হবে। প্রিপোজিশনের পর ধরো এইটা আমার একটা প্রিপোজিশন, ঠিক আছে, এরপরে আমার একটা শব্দ আছে, এই যে একটা শব্দ, এইটাই হবে নাউন। ধরো আমি যদি বলি শি ইজ ফন্ড অফ সিঙ্গিং। এখন তোমরা কিন্তু অনেকেই বলবা ভাইয়া সিঙ্গিং তো ভার্ব, না ভাইয়া সিঙ্গিং এখানে ভার্ব না। আমি যদি বলি শি ইজ সিঙ্গিং, শি ইজ সিঙ্গিং, তাহলে এইখানে আমি এইটাকে অক্সিলারি ভার্ব, এইটাকে আমি মেইন ভার্ব বলতে পারবো বাক্যে পজিশন অনুসারে ভাই। বাট এই সিঙ্গিংটাই না এখানে নাউন, কারণ কি অফ একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পর ঠিক একটা ওয়ার্ড আছে, তাহলে এইটা কি নাউন। আবার এটাও আমরা বলবো যে এটাকে জেরান্ডো বলা হয়, কারণ কি সিং একটা ভার্ব না, সিং কি বেসিক্যালি একটা ভার্ব, তাহলে এর সাথে আইএনজি যুক্ত করলে এ যদি নাউনের মতো কাজ করে, ঠিক আছে, এ যদি নাউনের মতো কাজ করে, মানে ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে, এটাকে আদর করে বলা হয় জেরান্ড, তাহলে একে কিন্তু আমরা জেরান্ডো বলতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো হি হ্যাড নো ফেইথ ইন, দেখো তুমি কিন্তু ভাই বুঝতে পারছো এখানে কনসেপ্টটা কি, এখানে এটা একটা প্রিপোজিশন, এরপরে যেটা আছে সেটা আমাদের হবে হচ্ছে নাউন, তাহলে কি এটা কি হবে ইমাজিনেশন, তাহলে হি হ্যাড নো ফেইথ ইন ইমাজিনেশন, তার ইমাজিনেশনের ওপর কোনো বিশ্বাস নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দুইটা নিয়ম পড়বো, একটা হচ্ছে আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নিশ্চিতভাবেই নাউন হবে। ধরো এখানে আমার আর্টিকেল আছে, আর্টিকেল, এরপর আমার একটা শব্দ আছে, তাহলে এইটা কি আমার নিশ্চিতভাবেই নাউন হবে, নিশ্চিতভাবেই নাউন হবে। ধরো আমি বলতেছি দ্য ফ্যান, দ্য ফ্যান, দ্য একটা আর্টিকেল, এরপরে একটা শব্দ আছে, এই শব্দটাই হচ্ছে নাউন, এই শব্দটাই হচ্ছে নাউন। এখন ভাইয়া তোমাকে যেটা পড়াবো না, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এবং এটা অনেক জায়গায় আসছে, একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা। ধরো এখানে তোমার আছে আর্টিকেল, আমি কি কি বলতেছি খেয়াল করবে, এটা অনেক জায়গায় আসছে লাগে। এখানে তোমার আছে একটা প্রিপোজিশন থাকতে পারে, ঠিক আছে, একটা ভার্ব থাকতে পারে, এটা একটা মাদার রুল,
একটা অ্যাডভার্ব থাকতে পারে, একটা কনজাংশন থাকতে পারে। বেসিক্যালি আগে একটা আর্টিকেল পরে একটা প্রিপোজিশন থাকলে মাঝখানে যে ওয়ার্ডটা থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সেটাকে বলা হয় নাউন, সেটাকে বলা হয় নাউন। ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা সুন্দর উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ধরো আমি যদি তোমাকে বলি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই দুনিয়ার নিয়ম বা এভাবেই দুনিয়া চলে, এরকম একটা অর্থ দেয়। এখানে গোটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? দেখো গো এমন একটা শব্দ, হ্যাঁ গো এমন একটা শব্দ, এটা কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। আমি যদি আবার বলি আই গো টু স্কুল, তুমি কিন্তু এইটা দেখেই বলে দিবা ভাই গো তো ভার্ব, ভাই আমি মানলাম গো ভার্ব, বাট একটা ওয়ার্ড সে বাক্যে নানাভাবে ফাংশন করতে পারে। তাহলে এখানে যে গো ওয়ার্ডটা আছে এ কিন্তু নাউন হিসেবেও ফাংশন করতে পারে, এ কিন্তু ভার্ব হিসেবেও ফাংশন করতে পারে। কেন এ নাউন হিসেবে কাজ করতে পারে ভাইয়া? এই যে ধরো এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড আছে, মানে সে হচ্ছে নাউন, সে হচ্ছে নাউন। এইটা তোমার একটা এমসিকিউ আসতে পারে, এইটা তোমার একটা এমসিকিউ আসতে পারে। আবার দ্য ওয়ার্ড গো ক্যান ফাংশন অ্যাজ তোমার নাউন অ্যান্ড ভার্ব বোথ, এইটাও একটা এমসিকিউ আসতে পারে। সো এখানে কিন্তু অলমোস্ট তুমি 3টে এমসিকিউ পেয়ে যাচ্ছে। এবং এই আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা যে নাউন হয়, এটা থেকে হাজার হাজার এমসিকিউ আসছে। আর একটা শর্টকাট অনেকে বলে, বাট এটা ডেরিভেশন, আসলে শর্টকাট না, যে দা এবং অফ এই কম্বিনেশন থেকে বেশি প্রশ্ন আসে। এখানে যদি দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন। এই যে ধরো দা আর অফের মাঝখানে একটা ওয়ার্ড আছে মানে নাউন। বুঝতে পারছি আমরা? বলো তো আমরা ক্লিয়ার? আচ্ছা চলো আমরা এইটা দেখি। At last she presented and dashed to refute my claim in love. অবশেষে সে আমার ভালোবাসার দাবিকে খণ্ডন করলো। এনটা কি ভাইয়া? এনটা একটা আর্টিকেল, তুমি এত কিছু দেখবেই না। এইটা কি ভাই? একটা প্রেপোজিশন, একটা প্রেপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে। তাহলে তোমাকে কিন্তু আমি পড়িয়ে আনছি যে লাস্টে যদি এমইএনটি যদি সাফিক্স হিসেবে থাকে তাহলে সেটা কি হবে বলো তো? সেটা নাউন হবে। তাহলে এটা কি হবে? এটা হবে আর্গুমেন্ট। তাহলে এখানে কি হবে? নাউন, এবং এটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? বুঝছি। এই যে এই রুলসটার কথা বলছিলাম, দাঁড়াও একটু দাঁড়াও। এই যে দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে অবশ্যই সেটা নাউন হবে। এই যে ধরো দ্য ডক্টর টু, আচ্ছা এটা তো হ্যাঁ, এই যে দা আর অফ মানে আর্টিকেল আর প্রিপোজিশন, মানে মাদার রুলটা তো বুঝতেছো, আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার বলো তো? আচ্ছা এখন যেটা পড়াবো এটা থেকে 100% যে কোনো অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবেই আসবে আসবেই। ঠিক আছে, আচ্ছা ধরো দুইটা ওয়ার্ড পাশাপাশি আছে, ওয়ার্ড 1 আর হচ্ছে ওয়ার্ড 2। এখন এই ওয়ার্ড সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ধরো নাউন, এই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা নাউনকে মডিফাই করছে। মডিফাই করছে মানে কি? কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা ইত্যাদি বলছে। তাহলে একেও কিন্তু বলা হবে অ্যাডজেক্টিভ, একে বলা হবে অ্যাডজেক্টিভ। এজন্য বইগুলোতে লেখা দেখবা যে নাউনকে কে মডিফাই করে বলো তো? অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা যে অ্যাডজেক্টিভের ফাংশন কি। অ্যাডজেক্টিভের ফাংশন হচ্ছে মেইনলি 2টা বা 3টা বলা যায়। সে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা নাউনকে মডিফাই করে, সে প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় বা একে মডিফাই করে, আবার সে কি করে বলো তো? নাউন ফ্রেজকে সে হচ্ছে মডিফাই করতে পারে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে এরা ছাড়া যারা আছে, ধরো অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজ কি? নাউন প্রোনাউন ছাড়া যারা আছে সবাইকে কনজাংশন ছাড়া সে মডিফাই করতে পারে, ইভেন সেন্টেন্সকেও করতে পারে। বাট অ্যাডভার্বের মেইন ফাংশন হচ্ছে 3টা জিনিসকে মডিফাই করা, 3টা জিনিসকে মডিফাই করা। কোন 3টা জিনিস ভাইয়া বলো তো? একটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভকে মডিফাই করা, একটা হচ্ছে আমার ভার্বকে মডিফাই করা, একটা হচ্ছে আমার অ্যাডভার্ব নিজেকে মডিফাই করা। ঠিক আছে, এখন অনেক জায়গায় আবার দেখবা এখানে আরেকটা ওয়ার্ড চলে আসছে, এবং এই ওয়ার্ড 3টা যদি ওয়ার্ড 2কে মডিফাই করে অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে কিন্তু একে বলা হবে আবার অ্যাডভার্ব, তাহলে আবার একে বলা হবে অ্যাডভার্ব। এজন্যই কিন্তু দেখবা এখানে লেখা থাকে যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটু উল্টা থেকে পড়বা, উল্টা থেকে পড়বা কি? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি হচ্ছে অ্যাডভার্ব। ধরো আমি যদি তোমাকে বলি
বিউটিফুল গার্ল, তাহলে এই গার্লটা কি? এইটা তো নাউন ভাই, এটা তো তোমাকে নতুন করে শেখানোর কিছু নাই। গার্ল একটা কমন নাউন। বা এখানে আমি যদি বলি শি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে এটা কি হবে? প্রপার নাউন হবে। তাহলে এখানে তুমি কি হবে বলো তো? বিউটিফুল। বিউটিফুলটা আমার এখানে কি বলো তো? গার্ল সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এটা কি হবে বলো তো? আমার এটা একটা অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই কে করছে? অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? নাউন, নাউনের ঠিক আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে মানে অ্যাডজেক্টিভ। এখন আমি যদি এখানে বলি ভেরি বিউটিফুল গার্ল, তোমার কোন পার্টস অফ স্পিচ হয়ে যাবে বলো তো? এইটা কি বলতো? অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, যে খুব সুন্দর হচ্ছে মেয়ে, তাইলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। এজন্যই কিন্তু বলা হয় যে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। আসো কি প্রশ্ন আসে আমরা একটু দেখে নিই। দেখো, দেয়ার হ্যাজ বিন এ শার্প রাইজ ইন দ্য প্রাইজেস। তাইলে এটা তুমি চিন্তা করো ভাই, এটা কিন্তু নাউন, ঠিক এর আগে বসতে হচ্ছে শার্প। কেন শার্প বসছে? যে শার্প রাইস, থাম করে রাইস বা শার্প রাইস, তাইলে মানে কি? এটা কোন একটা অবস্থা বর্ণনা করছে বা রাইসকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। তাহলে এটা কি হবে বলো তো? দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ আ নাউন। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ আ নাউন। আচ্ছা, তারপর ধরো হোয়াট parts of speech is the massive in the phrase massive diasporas। তাহলে এখানে ডায়াসপোরাসটা কি ভাইয়া? ডায়াসপোরাসটা একটা নাউন, তাই না? এর আগে আছে কেমন? ডায়াসপোরা, ম্যাসিভ। তাহলে এ কি হবে বলো তো? এ হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এ কি হয়ে যাবে? এ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার তোমরা বলো তো? এটা তো দেখাই দিছি। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, দেখো এই যে দা প্লাস অফ এর আরেকটা নিয়ম, যে দা প্লাস অফ এর মাঝখানে একটা থাকলে সেটা কি হয়? একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। ঠিক আছে, আচ্ছা। এখন আসো আমাদের নাউনের আরেকটা মানে পজিশন, আমরা এটা যখন অ্যাডজেক্টিভ পড়বো আমরা আরো ভালোভাবে দেখব। বাট ধরো আমাদের যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ পড়বো অ্যাডজেক্টিভের ক্লাসে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ভাই খুব সহজ। ধরো আমি তোমাকে নর্মাল একটা কথা বলি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মানে কি? দেখো প্রোনোমিনাল মানে কি? প্রোনোমিনাল এই শব্দটা কিভাবে আসছে? প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউমিনাল অ্যাডজেক্টিভটা কিভাবে আসছে? প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ থেকেই তো আসছে। আচ্ছা, তাহলে যে সকল প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তারাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ধরো ডেমনস্ট্রেটিভ হতে পারে, তারপর হচ্ছে কি হতে পারে? পসেসিভ হতে পারে, ডিস্ট্রিবিউটিভ হতে পারে। ধরো আমি তোমাকে একটা নর্মাল উদাহরণ দিই, দিস ইজ মাই পেন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, দেখো দিস ইজ মাই পেন, কারণ দিসের আশেপাশে কোনো নাউন আছে না? দিসের আশেপাশে কিন্তু কোনো নাউন নাই। তাহলে কি এ ধরো কারো রিপ্লেসমেন্টেই বসছে। তাহলে দিস, ধরো আমরা কিন্তু বলছি যে দিস, দ্যাট, তারপর হচ্ছে দিস, দোজ, এরা কি বলতো? এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। প্রোনাউনের ক্লাস কিন্তু বলেছি এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি ভাইয়া? ডেমনস্ট্রেটিভ মানে কি? এটা একটা প্রশ্ন হতে পারে না? ডেমনস্ট্রেটিভ মানে কোনো কিছু দেখানো। ধরো দিস ইজ মাই পেন যদি বলি, এটার মানে কি? এটা আমার কলম, তাই না? এটা আমার কলম, তার মানে আমি কোনো কিছু দেখাচ্ছি, তার মানে এটা হচ্ছে ডেমনস্ট্রেট করছি। এবং এরা কিন্তু এই ডেমনস্ট্রেট মানে যেগুলা বলতেছি ডেমনস্ট্রেটিভ, এরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে, আবার প্রোনাউন হিসেবেও বসতে পারে। ধরো দিস ইজ মাই পেন, তাহলে এর আশেপাশে কিন্তু কোনো নাউন নাই, কাউকে মডিফাই করছে না, তাহলে একে আমি কিন্তু আগে থেকেই এর নাম ডেমনস্ট্রেটিভ। এবং এর মধ্যে কার বৈশিষ্ট্য বলো তো? অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কিন্তু না, এটা প্রোনাউনের বৈশিষ্ট্য। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাট যদি বলি দিস পেন ইজ মাইন, পেনটা কিন্তু একটা নাউন, ঠিক এর আগে বসে এইটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এখানে এর আগের নামটা কি? ডেমনস্ট্রেটিভ, তাহলে এটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝছো? এই যে তোমার ডেমনস্ট্রেটিভ, তারপর পসেসিভ, এগুলাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এইগুলারই একটা হচ্ছে কমন নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে হিজ ব্রেভারি ইন্সপায়ার্ড আদার্স, তাহলে এইটা আসলেও কি জানো? এই যে হিজটা কি? হিজটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে পসেসিভ, মানে তার বৈশিষ্ট্য, মানে তার ব্রেভারি। বাট ব্রেভারিটা কি? একটু আগেই বললাম নাউন, বা আরো স্পেসিফিক ভাবে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে কি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। এই যে দেখছো, পসেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, তাহলে এটা কি হবে বলো তো?
এটা হবে নাউন হবে, এটা হবে নাউন হবে। ধরো হি হ্যাজ ডান নো রং, তাহলে এইখানে রংটা কি হচ্ছে, অবজেক্টের জায়গায় বসতেছে, তাই না? এবং আমার কি এটা ডিটারমিনারের পরে বসতেছে, তাহলে এটা কি হবে বলো তো? এটা আমার নাউন হবে, এটা আমার নাউন হবে। ঠিক আছে, বুঝছি আমরা, বলো তো? তো এই হচ্ছে আমাদের টোটাল নাউনের কথাবার্তা। সো নাউন ক্লিয়ার কিনা তোমরা সবাই জানাও। থ্যাংক ইউ সবাই।